তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের সাজেশন। ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম সবার জন্য। ইংলিশ মিডিয়ামদের জন্য পাশে ইংলিশে লেখা আছে। এই পরীক্ষায় পদার্থের গঠন, ধর্ম, পদার্থের মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্যক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টারগুলোই আছে। তবে স্কুল ভিত্তিক এই সিলেবাস চেঞ্জ হতে পারে। এবার দেখো পদার্থের গঠন, ধর্ম অর্থাৎ ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড রিলিজিয়ন। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। 1 নম্বরে সংজ্ঞা বা কাকে বলে? প্রবাহী, ঘাত, চাপ, ব্যারোমিটার, প্লবতা ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, পৃষ্ঠটান, সান্দ্রতা, ধারণিক প্রবাহ, প্রবাহ রেখা, সন্ধিবেগ, অশান্ত প্রবাহ, প্রান্তীয় বেগ, স্থিতিস্থাপকতা, পীড়ন, বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, ইয়ং গুণাঙ্ক। ম্যাক্সিমাম প্রশ্নগুলো ক্লাস 11 ফিজিক্সে গিয়ে আবার পড়তে হবে, তাই এখন থেকেই ভালো করে পড়ো। যেগুলো লাল কালারের সেগুলো বেশি ইম্পর্টেন্ট ইংলিশ মিডিয়ামদের জন্য। পাশে ইংলিশে লেখা আছে, দেখো। চলো এই দেখো। ওকে, এরপরে দেখো ইউনিট অর্থাৎ 2 নম্বরে দেখো সিজিএস বা এসআই একক লেখো। ঘাত, চাপ, ঘনত্ব, পৃষ্ঠটান, পীড়ন। আসতে পারে চাপের এসআই একক কি, আসতে পারে চাপের সিজিএস একক কি, আসতে পারে পৃষ্ঠটানের এসআই একক কি বা পৃষ্ঠটানের সিজিএস একক কি। এবার দেখো কারণ ব্যাখ্যা। দাড়ি কাটার ব্লেড অনেক সময় জলে ভাসে কেন? পৃষ্ঠটানের জন্য ভাসে। 2 নম্বর কর্পূরের টুকরো জলের মধ্যে নড়াচড়া করে কেন? এটা পৃষ্ঠটানের জন্য। 3 নম্বর বৃষ্টির ফোঁটা বা পারদ গোলাকার হয় কেন? পৃষ্ঠটানের জন্য। 2 নম্বর উড়োজাহাজের ডানায় সামনের দিকে মোটা, পিছনের দিকে পাতলা এবং উপরের পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো থাকে কেন? তারপর 3 নম্বর উচ্চ বেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন? দেখো সায়েন্সে কিন্তু শর্টকাট সাজেশন হয় না, আর ক্লাস 11-12 তো সাজেশন পড়েও কাজে দেবে না, কারণ প্রচুর পড়া থাকে। তোমাদের 9-এ অনেকটাই সাজেশন দেওয়া যায়। 4 নম্বর ধারালো ছুরি দিয়ে সহজে ফল বা সবজি কাটা যায় না কেন? সায়েন্সে প্রচুর পড়ো, কারণ সাজেশন কতটুকু কভার হবে। 5 নম্বর প্রমাণ করো তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ P = HdG। ক্লাস 11-এ পড়তে হবে H রো জি, রো বলতে ডি এখানে ডেন্সিটি। 6 নম্বর দেখো সাইফোন কি, এর ব্যবহার লেখো। 22 শূন্যস্থানে সাইফোন ক্রিয়া করে না কেন? 7 নম্বর আর্কিমিডিসের নীতিটি লেখো। একটি বস্তুর স্থির ভাষার শর্ত লেখো। খুবই সোজা প্রশ্ন সব। 8 নম্বর তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 11-এর তুলনায় সোজা, আমি এটা বলতে যাচ্ছি। 9 নম্বর সান্দ্র বল ও ঘর্ষণ বল, এর মধ্যে একটি মিল এবং একটি অমিল লেখো। 10 নম্বর বাউন্ডারি উপপাদ্যটি গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো। 12 নম্বর স্প্রিং তুলার বল ধ্রুবক কি, এর এসআই একক সিজিএস একক লেখো। স্প্রিং তুলার বল ধ্রুবকের গাণিতিক সমীকরণও ক্লাস 11-এ করতে লাগে। 13 নম্বর ব্যারোমিটার দ্বারা আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করো। কিভাবে করা হয় সেটা লিখতে হবে। ইংলিশ মিডিয়ামদের জন্য পাশে ইংলিশে লেখা আছে, দেখো। সায়েন্স পড়ো, এখন থেকেই পড়ো, সায়েন্সে প্রচুর পড়তে লাগে কিন্তু। আর এই চ্যাপ্টারের অনেকগুলো সলিউশন, ম্যাথমেটিক্স সলভ করবে। কিভাবে? কনসেপ্ট ক্লিয়ার করবে, অর্থাৎ যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। তারপরে উদাহরণে অর্থাৎ তোমার যে টেক্সট বই বা নোট বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো কয়েকবার প্র্যাকটিস করো, এক্সারসাইজ কয়েকবার প্র্যাকটিস করো, দেখো পরীক্ষায় বিন্দাস পরীক্ষা দিয়ে আসতে পারবে, যে কোনো প্রশ্ন অঙ্ক নামাই দিয়ে আসতে পারবে। তার জন্য ফর্মুলাটার উপর ফোকাস করো। 11-12 সায়েন্সে কিন্তু সবাই এটাই করে। এর পরের চ্যাপ্টার পদার্থ, মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ পদার্থ, ম্যাটার, কনসেপ্ট, মোল, সলিউশন, অ্যাসিড, বেস এন্ড সল্ট। প্রথমত 1 নম্বর অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, এর মান কত? ক্লাস 10-এ গিয়ে আবার পড়তে হবে এটা। 2 নম্বর সংজ্ঞা লিখো। গ্রাম পরমাণু, মোল সংখ্যা, গ্রাম পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন স্কেল, কার্বন স্কেল, সংকেত ভর। 3 নম্বর মোলার আয়তন, গ্রাম আণবিক আয়তন কাকে বলে? ক্লাস 11-এর কেমিস্ট্রির টপিক, এটা আবার পড়তে হবে, তাই এখন থেকে ভালো করে পড়ো। 4 নম্বর সংজ্ঞা লিখো। দ্রাবক, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিরিক্ত দ্রবণ, বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম, টিনটাল প্রভাব। 5 নম্বর উদাহরণ দাও। ইমালসন, অ্যারোসল, জেল, ফোম, সল। তারপরে দেখো 6 নম্বর প্রলম্বন কি, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? তারপরে দেখো 7 নম্বর অধিবৃদ্ধি কি, শক্তি মাত্রা কাকে বলা হয়, ব্রাউনীয় গতি কি। সব প্রশ্নগুলোই খুবই সোজা, ভালো করে বুঝবে, দেখবে পারবে। 8 নম্বর রাসায়নিক পদার্থের রাজা কাকে বলে, টিএনটির পুরো নাম কি। 9 নম্বর দেখো ব্যবহার লিখো। সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। 10 নম্বর অ্যাসিড বা ক্ষারে পোড়া বলতে কি বোঝো। 11 নম্বর পিএইচ এর গুরুত্ব লেখো। 13 নম্বর অ্যাসিড বৃষ্টি কি, এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 14 নম্বর উভয়ধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। 15 টক, ঝাল, ভাজা ইত্যাদি খেলে অনেক সময় আমাদের বুকে জ্বালা, টক, ঢেকুর উঠে কেন? তারপরে 16 নম্বর অ্যান্টাসিড কি, এর মুখ্য উপাদান কি। 17 নম্বর উদাহরণসহ সংজ্ঞা লিখো। সমিত লবণ, বাই লবণ, অম্লিক লবণ। 18 নম্বর অ্যাসিড, প্রসমূহ ক্ষারীয় দ্রবণের লিটমাস পেপারের ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বর্ণ কি হবে। এরপরে 19 নম্বর কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই ধরনের প্রশ্ন খুব কম স্কুলেই আসে, যদি প্রশ্নপত্র খুব কঠিন হয় তখন এগুলো করে, তাই অবশ্যই পড়বে, সবাই পড়বে এগুলো। দেখো এ নাম্বার উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার কুচির বিক্রিয়া। বি নাম্বার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায়। সি নাম্বার লোহিতপ্ত তামার উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কি ঘটবে। ডি নাম্বার বেরিয়াম ক্লোরাইড ও সালফিউরিক অ্যাসিড। ই নাম্বার জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। এফ কপার ও সালফিউরিক অ্যাসিড। মানে এদের দুজনের মধ্যে রিয়াকশন ঘটলে পরে কি হবে সেটা আমাদের লিখতে হবে, ব্যাখ্যা সহ প্লাস সমীকরণে দিতে হবে। ইংলিশ মিডিয়াম ছাত্রদের জন্য দেখে নাও এগুলো। ওকে, তারপরে এটা। ওকে, তারপরে এটা স্ক্রিনশট করো, পজ করো, দেখো। ওকে, এটা একটা স্কেল, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 7, এটা হচ্ছে পিএইচ স্কেল। কিভাবে নির্ণয় করবে? হ্যাঁ, খুব সোজা ট্রিক্স।
এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা 10, এদিকটা আছে ধরো 6, এটা আছে 5, এটা আছে 4, এটা আছে 3, আরো এদিকে থাকবে একদম জিরোর দিকে। এবার 7 মানে হচ্ছে কি বলতো নিউট্রাল, 7 মানে প্রশম দ্রবণ। 7-এর থেকে যত বড় হবে সেটা কি হবে ক্ষার, ইংলিশে কি বলে বেস, কি বলে বেস, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। আর এদিকে অর্থাৎ 7-এর থেকে যত নিচের দিকে যাবে তত সেটা কি হবে অ্যাসিড হবে। তাহলে পারে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোনো দ্রবণের পিএইচ 4 সেটা কি হবে, আমরা বলবো অ্যাসিড। ওকে, কোনো দ্রবণের পিএইচ 8 সেটা কি হবে, সেটা হবে ক্ষার। আর 7 মানে হচ্ছে প্রশম, জলের প্রশম কিন্তু 7-এর কাছাকাছি বা 7, একদম পিওরলি 7 বলবো ফ্রেশ জলটা। তবে এই টপিকের উপর যদি 1000টা প্রশ্ন আসে তুমি লিখে দিয়ে আসতে পারবে। ধরো আসলো কোনো দ্রবণের পিএইচ 9, তবে সেটা কি হবে, আমরা অবশ্যই বলবো সেটা ক্ষার। এরপরে কার্যক্ষমতা ও শক্তি, ওয়ার্ক ক্যাপাসিটি অ্যান্ড এনার্জি, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর বলের প্রয়োগ বিন্দু বলতে কি বোঝো, কার্য কি, এটি কোন ধরনের রাশি। 2 নম্বর কার্যের এসআই এবং সিজিএস এককের নাম লেখো। 3 নম্বর একক জুল, 1 জুল এবং 1 আর্ক বলতে কি বোঝো, এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা শর্ট প্রশ্ন আরও আসতে পারে, আবার প্রতিষ্ঠা করতেও আসতে পারে। তো প্রতিষ্ঠা করলে পরে 2 নম্বর থাকবে, আর শর্ট প্রশ্ন আসতে পারে শুধু সম্পর্কটা লিখতে হবে, অর্থাৎ 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্ক, এটা লিখলেই হবে। 4 নম্বর দেখো বলের পক্ষে কার্য বা বল দ্বারা কার্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। খুবই সোজা সোজা প্রশ্ন এগুলো দেখো। তারপর 5 নম্বর বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। 6 নম্বর কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। 7 নম্বর একটি বল দ্বারা কৃতকার্য কখন শূন্য হবে। 8 নম্বর ক্ষমতা কাকে বলে, এটি কোন ধরনের রাশি, ক্ষমতার এসআই এবং সিজিএস একক লেখো। 9 নম্বর ওয়াট কাকে বলে, 1 এইচপি বলতে হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট। 10 নম্বর শক্তি কাকে বলে, এর এসআই একক এবং সিজিএস একক লেখো। 11 নম্বর স্থিতি শক্তি কাকে বলে, ইহা কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। 12 নম্বর স্থিতি শক্তির গাণিতিক রূপটি প্রকাশ করো। গাণিতিক রূপটা প্রকাশ করতে বলা হচ্ছে, এক্ষেত্রে প্রমাণ ততটা আসে না, ক্লাস 11-এর জন্য প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। তাও তোমাদের ক্ষেত্রে অনেক স্কুলে দেয়, যেগুলো কঠিন কোশ্চেন করে সেক্ষেত্রে দিতে পারে, তো অবশ্যই পড়বে। 13 নম্বর গতিশক্তি কাকে বলে, উদাহরণ দাও। 14 নম্বর গতিশক্তির গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না কেন। গাণিতিক রূপটা না ক্লাস 11-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। একটা বিষয় জানো, তোমাদের 9-এর অনেক চ্যাপ্টার ক্লাস 11-এর ফিজিক্সে কেমিস্ট্রিতে আছে, তার জন্য তোমাদের কাছে এতটা ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সটা এত কঠিন মনে হয়। যাই হোক, ভালো করে বোঝো, একটাই বুদ্ধি ভালো রেজাল্ট করে, সেটা হচ্ছে কি ক্লিয়ার কনসেপ্ট, ভালো করে বোঝো। এবার আমি কিছু ক্লাস নিয়ে আসবো, দেখবা ফিজিক্যাল সায়েন্স একদম সোজা মনে হবে। ওকে, তারপরে দেখো 15 নম্বর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, তার যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র থেকে প্রমাণ করো। ভৌতবিজ্ঞানের অঙ্ক সূত্রগুলো ভালো করে পড়ো, উদাহরণ এবং এক্সারসাইজের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। মোলার সংখ্যার অঙ্কগুলো আসতে পারে, তো সেগুলো প্র্যাকটিস করো। প্রথমত ভালো করে বোঝো, তারপর এক্সারসাইজের যে প্রশ্নগুলো আছে সেগুলো করো, সঙ্গে উদাহরণটা করো, দেখবে কমন হয়ে যাবে। একটাই কথা, বুঝতে পারলে লিখতে পারবো। ভালো করে রিভিশন করো। বেস্ট অফ লাক।